हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल केपी एकाडेमी हाब। तो केपी एकाडेमी हाबे आज के আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের ইংরেজির একটি ক্লাস। তো তোমরা জানো আমরা আগামী ভিডিওতে বলেছি যে আমরা পরে প্রতিটা ইংরেজি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসকে কভারেজ করব। তো প্রথম দিনের ভিডিওতে আমরা মাই লাস্ট টাচেস কবিতাটা পড়িয়েছি এবং আজকে যেটি আলোচনা করব সেটা হলো দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিনা ম্যানসফিল্ড। তো দেখো, সবার প্রথম টেক্সট সিলেবাসের প্রোজের এটা প্রথম প্রোজ, দ্য গার্ডেন পার্টি। তো দ্য গার্ডেন পার্টি বলতে কি বলতে চাইছো? যে গার্ডেন পার্টি মিন্স কোনো একটা গার্ডেনে একটা পার্টি হচ্ছে, অতএব বড়লোকই একটা ব্যাপার, বড়লোকের বাড়িতে গার্ডেনে একটা পার্টি হবে। সোজা কথায় বুঝতে পারলে দ্য গার্ডেন পার্টি মানে একটা গার্ডেনে পার্টি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে দ্য গার্ডেন পার্টি। তো এটা কে লিখেছেন? না ক্যাথরিনা ম্যানসফিল্ড। তো অবশ্যই ক্যাথরিনা ম্যানসফিল্ডকে কিছুটা জানবো। তো দেখো, ক্যাথরিনা ম্যানসফিল্ড ছিলেন নিউজিল্যান্ডের একজন রাইটার, যিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? না 1888 সালে এবং মারা যাচ্ছেন 1923 সালে। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? না শর্ট স্টোরি রাইটার। এই ক্যাথরিনা ম্যানসফিল্ড বিভিন্ন শর্ট স্টোরি লিখেছেন এবং তিনি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি লিখেছেন। কেন না এই ক্যাথরিনা ম্যানসফিল্ড নিজের পরিবারকে কিছুটা মিস করতেন। কেন বললাম মিস করতেন? দেখো, এই ক্যাথরিনা ম্যানসফিল্ড ছিলেন একজন উচ্চবিত্ত সম্পন্ন ব্যক্তির পরিবারের। তো দেখো, উচ্চবিত্ত সম্পন্ন ব্যক্তি পরিবারের, কারণ তার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী। তো তিনি এই উচ্চবিত্ত সমাজটাকে ভালোবাসতেন না, তিনি এই যে বড়লোকি সোসাইটি সেটিকে পছন্দ করতেন না, তাই তিনি পরিবারকে অনেকটা মিস করতেন। অর্থাৎ তিনি চাইতেন যে নিম্নবিত্ত যারা আছে, পুয়ার পিপল, সেই সোসাইটির সাথে মিলে থাকতে, কিন্তু উচ্চবিত্ত হওয়ার কারণে তিনি এই জিনিসটাকে মিস করে যেতেন। এই পরিবারের যে মিলে থাকা, গরিব পরিবারের সেই মিলে থাকাটাকে তিনি মিস করে যেতেন। তাই তিনি তার বিভিন্ন লেখার মধ্যে এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছে। তো এরকমই একটা গল্প দ্য গার্ডেন পার্টি। তো এই দ্য গার্ডেন পার্টি কত সালে লিখছেন তিনি? 1921, অর্থাৎ 1921 সালে লিখছেন তিনি। এই 1921 সালে লিখলেন এবং এই গার্ডেন পার্টি পাবলিশড হচ্ছে কবে? না দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ নামে একটি সংকলনে পাবলিশড হচ্ছে 1922 সালে। অতএব এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে, 1921 সালে রিটেন হয়েছে এবং 1922 সালে পাবলিশড হয়েছে। তো দেখো, এই গার্ডেন পার্টি পাবলিশড হলো কোথায়? না দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ নামে একটি সংকলনে। তো এই গার্ডেন পার্টি ক্যাথরিনা ম্যানসফিল্ড কোন প্রেক্ষাপটে লিখলেন? না ওয়ার্ল্ড ওয়ার 1 এর প্রেক্ষাপটে লিখলেন। কেন বললাম ওয়ার্ল্ড ওয়ার 1 প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা ওয়ার্ল্ড ওয়ার 1কে? কারণ এই সময় ক্যাথরিনা ম্যানসফিল্ড হারাচ্ছেন। কি হারাচ্ছেন? না নিজের বাবাকে হারাচ্ছেন এবং তার আগে নিজের ভাইকে হারাচ্ছেন। তো এইভাবে এই যে হারানোর দুঃখ, এই যে ডেথ, এইটাকে তিনি এই ব্যাকগ্রাউন্ডে লিখতে চেয়েছেন। তারপরে পরে নিজেও অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জন্যই ক্যাথরিনা ম্যানসফিল্ডের এই গল্পটা সম্বন্ধে একটা ধারণা আছে যে ডেথ মেক্স এভরি ওয়ান ইকুয়াল, অর্থাৎ মৃত্যু সকলকে এক করে দেয়। তো দেখো, এই ক্যাথরিনা ম্যানসফিল্ড সম্বন্ধে আমাদের যতটা জানার দরকার ছিল আমরা জেনে নিয়েছি। তো দেখো, তারপর চলে যাই টেক্সটের দিকে। তো গার্ডেন পার্টি, এই গার্ডেন পার্টি কিসে লেখা? না থার্ড পারসন ন্যারেটিভে লেখা। থার্ড পারসন ন্যারেটিভ কাকে বলা হয়? না যেখানে অনেকগুলো ক্যারেক্টার থাকলেও আমরা ন্যারেটর হিসাবে একজন পার্সোনাল ব্যক্তিকে ধরে নিই। তো এখানে থার্ড পারসন ন্যারেটিভ হিসাবে এটা লেখা হয়েছে এবং এর মেন ক্যারেক্টার হিসেবে নেওয়া হয়েছে লরাকে। বুঝতে পারলে? তো চলো আগানো যাক। এবার আসি, এই গার্ডেন পার্টি লিখলেন কিসের ওপর চাপ দিয়ে? না ফিমেল সাবজুগেশন অ্যান্ড ডোমিনেশন। আমরা জানি যে মহিলাদের ওপর একটা, এই আমাদের যে সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদেরকে অনেকটা নিচু চোখে দেখা হয়। কেমন না একটা মহিলা রাত্রিবেলা বাইরে যেতে পারে না। এখন হয়তো যাচ্ছে, কিন্তু আগেকার সময়, এই সময় যেই সময় লেখা হচ্ছে, এই সময় মহিলাদেরকে বাড়ির মধ্যেই থাকতে হতো এবং পুরুষ মানুষ মানে তার একটা আলাদা স্বাধীনতা, মহিলা মানে তার একটা আলাদা স্বাধীনতা আছে। তো এই যে ফিমেল সাবজুগেশনের ব্যাপারটা এবং ডোমিনেশনের ব্যাপারটা, এই জিনিসটাই দেখিয়েছে এই ক্যাথরিনা ম্যানসফিল্ড দ্য গার্ডেন পার্টি গল্পে। তো চলো
এই সম্পর্কে যা জানার ছিল সব কিছু জানা কমপ্লিট। চলো মেন টেক্সটে যাওয়া যাক। তো এই মেন টেক্সটে আসতে গেলে আমাদেরকে আরেকটা বিষয় জেনে নিতে হবে, সেটা হলো এই গার্ডেন পার্টির যে ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে মেজর কিছু ক্যারেক্টারকে আমরা জেনে নেব, এবং এই যে গার্ডেন পার্টি এর সেটিংসটা কোথায় হচ্ছে, মানে ঘটনাটা কোথায় ঘটছে সেই জিনিসটা জেনে নেব। তো দেখো এর সেটিং হচ্ছে, ফার্স্ট হচ্ছে শেরিডন হাউস, অর্থাৎ প্রথম সেটিং শেরিডনের বাড়িতে। নেক্সট সেটিং হচ্ছে দ্য নেইবারহুড ডাউন দ্য হিল এবং দ্য স্কটস হাউস। তো দেখো প্রথম সেটিং হয়েছে দ্য শেরিডন হাউসে, তারপর নেভারহুড ডাউন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের নিচে যে প্রতিবেশীদের বাড়ি ছিল সেখানে দ্য স্কটের হাউসের বাড়ি ছিল। এগুলো পরের পর আস্তে আস্তে গল্প পড়তে পড়তে বুঝে যাবে কোনটা কখন হচ্ছে। তো আরেকটা কি বললাম, যে ক্যারেক্টারগুলোকে জানতে হবে। এখানে দেখো পুরো গল্পটা লেখা একটা ফ্যামিলিকে নিয়ে। এই গার্ডেন পার্টিটা হচ্ছে একটা ফ্যামিলিতে, সেই ফ্যামিলিটার নাম হচ্ছে শেরিডন ফ্যামিলি, অর্থাৎ শেরিডনদের পরিবারের একটা গার্ডেন পার্টি অনুষ্ঠিত হচ্ছে। এই গল্পটা সেই পুরো শেরিডন ফ্যামিলিকে নিয়েই লেখা। তো দেখো এই শেরিডন ফ্যামিলির মধ্যে এবার কে কে আছে, মেজর ক্যারেক্টারগুলো জেনে নিই। এদের মধ্যে আছে, প্রথম হচ্ছে মিস্টার শেরিডন এবং তার স্ত্রী মিসেস শেরিডন, এবং তারপর কি আছে না তাদের 4 ছেলে মেয়ে আছে। কি না লরা শেরিডন, এ হচ্ছে আমাদের গল্পের প্রোটাগনিস্ট ধরে রাখতে পারো। লরা শেরিডন, একে কেন্দ্র করেই বেশিরভাগ এর চরিত্রকে বেশি ফুটিয়ে তোলা হয়েছে, তো একে কেন্দ্র করেই গল্পটা বেশি লেখা হয়েছে, তাই বললাম লরা শেরিডনকে প্রোটাগনিস্ট হিসেবে ধরে রাখতে পারো। তারপর আসছে কি না লরি শেরিডন, তারপর কি আসছে মেগ শেরিডন, আর কি আছে জোস শেরিডন। তো দেখো এই লরা শেরিডন হলো মেন প্রোটাগনিস্ট বললাম, এরা এর ডটার, এবং তার সন হচ্ছে লরি শেরিডন, আর দুটো ডটার আছে মেগ শেরিডন, জোস শেরিডন, অর্থাৎ এরা 4 ভাই বোন, তার মধ্যে 3 জন ফিমেল এবং 1 জন মেল। এই 4 ভাই বোন এদের মেন ক্যারেক্টার, এবং এর বাইরে যে ক্যারেক্টার আছে তিনি হচ্ছেন মিস্টার স্কট এবং এম স্কট। তো এই মিস্টার স্কটকে না এনাদের একজন প্রতিবেশী, তিনি গাড়ি চালায়, তিনি এই গল্পের পার্টির মাঝখানে মারা যাবে, এবং এম স্কট হচ্ছে তার ওয়াইফ। তো এতটুকু জানলে মোটামুটি করতে পারবে। এর বাইরে আর একজন মেজর ক্যারেক্টার আছে, সেটা হলো কুক, অর্থাৎ এদের বাড়ি বড় লোকের বাড়ি, রান্না করার জন্য একজন লোক আছে তাকে কুক, এবং তার নাম কোথাও উল্লেখ করা নেই, তাকে কুক হিসাবেই সম্বোধন করা হয়েছে। তো এই কুক হলো এই গল্পের মেজর ক্যারেক্টার আর একজন। এই কুক কী করছে, এই ছেলে মেয়েদেরকে মাতৃস্নেহ অর্থাৎ মাদার যেরকমভাবে স্নেহ করে সেইভাবেই স্নেহ করছে, তাই এই কুকের কথাও বলে রাখলাম। চলো আরও কিছু ক্যারেক্টার আছে, সেগুলো মাইনর ক্যারেক্টার, তাই জন্য সেগুলো নিয়ে আলোচনা করছি না, গল্প পড়তে পড়তে আস্তে আস্তে বুঝে যাবে এই ক্যারেক্টারগুলোকে। চলো টেক্সটে ফেরা যাক। তো দেখো দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিনা ম্যানসফিল্ড, গল্প শুরু হচ্ছে অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। বলছে সর্বোপরি ওয়েদারটা, আবহাওয়াটা বেশ মনোরম। আইডিয়াল মানে আদর্শ হয়, কিন্তু এখানে আইডিয়াল বলতে মনোরম। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। তো দেখো এখানে বলছে তাদের পক্ষে হতো না এরকম একটা দিন যদি তারা চাইতো, অর্থাৎ গার্ডেন পার্টি করার জন্য এটা একদম একটা পারফেক্ট দিন তারা পেয়েছে। তাই জন্য বলছেন কি যে তারা যদি ইচ্ছা করেও চাইতো, মানে অনেক চেষ্টা করেও চাইতো, এরকম একটা দিন হবে না গার্ডেন পার্টি করার জন্য তারা যে দিনটাকে আজকে পেয়েছে, এটা অর্ডার দিয়েও পাওয়া যায় না। ওয়াইন্ডলেস বাতাসহীন, ওয়ার্ম দ্য স্কাই উইথাউট এ ক্লাউড, উষ্ণ এবং আকাশটা কোনো মেঘ ছাড়াই অর্থাৎ মেঘহীন। অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ এ
হেজ অফ লাইট গোল্ড, ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার। তো বলছে কি যে আকাশটা কেমন হয়ে আছে না, নীল আকাশে একটা সোনালি পর্দায় ঢাকা। তো এই পর্দায় ঢাকা, সোনালি পর্দা, গোল্ড পর্দায় যে ঢাকা, সেই আকাশটাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবং ইট ইজ সামটাইম ইন আর্লি সামার, অর্থাৎ গ্রীষ্মের শুরুর দিকে এরকম ধরনের আকাশ দেখতে পাওয়া যায়। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। তো দেখো, যেহেতু পার্টি হবে, তার জন্য কি হচ্ছে, বাগানে পার্টি হবে, তাই বাগানটাকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তার জন্য গার্ডেনার অর্থাৎ মালিরা কি করেছে, পরিষ্কার করতে লেগে পড়েছে। কখন থেকে না, আপ সিন্স ডন, একদম ভোরবেলা থেকে। মোয়িং দ্য লনস অ্যান্ড সুইপিং দেম, বলছে ঘাসপালা যে যাবার রাস্তা, সেখানে ঘাসপালা ফুটে গেছে, সেই ঘাসগুলোকে কি করা হচ্ছে, কাটা হচ্ছে, এবং সুইপিং দেম, এবং সেগুলোকে ঝাড়ু দিয়ে সরাচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজলেটস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু সাইন, বলছে ততক্ষণ পর্যন্ত তারাই কাটছে এবং ঝাড়ু দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই ঘাসগুলো এবং ডার্ক যে ফ্ল্যাটগুলো সেগুলো কি হয়ে যাচ্ছে, ওখানে যে ডেইজি পেন্টস আছে, ধরো এরকম ডেইজি গাছের ফুলগুলো আছে, তার উপরে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো ততক্ষণ পর্যন্ত কাটা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এগুলো চকচকে করছে, সাইন, ঝলমল করছে। অ্যাজ ফর দ্য ইমপ্রেস, অ্যাজ ফর দ্য রোজেস, বলছে গোলাপের কথা বলতে গেলে, অ্যাজ ফর দ্য রোজেস, এখানে কথার অর্থ হলো গোলাপের কথা বলতে গেলে। তো এই যে আগের লাইনে বলেছিল রোজলেটস, গোলাপের মতো, তাই জন্য বলছে অ্যাজ ফর দ্য রোজেস, যদি গোলাপের কথা বলতেই হয়, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স। আপনি চিন্তা করে, ইউ কুড নট হেল্প ফিলিং দে, আপনি যত কিছুই ভেবে নেন না কেন, আপনাকে বুঝতে হবে যে রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, গোলাপই হচ্ছে একমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টি। এই যে গার্ডেন পার্টি হবে, এই গার্ডেন পার্টিতে গোলাপ ফুল কি করবে, একমাত্র ফুল যেটা সমস্ত মানুষকে ইমপ্রেস করবে। আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, এটাই একমাত্র ফুল যেটা সকল মানুষই জানে। অর্থাৎ গোলাপ ফুল তো সকলেই চেনো, তো গোলাপ ফুলই একমাত্র ফুল যেটা সব মানুষ জানে, এবং এই গোলাপ ফুল দিয়ে সমস্ত মানুষকে কী হবে, এই গার্ডেন পার্টিতে ইমপ্রেস করা যাবে, মুগ্ধ করা যাবে। তারপর চলো, হান্ড্রেডস, শত শত, ইয়েস লিটারালি হান্ড্রেডস, এই যে কথাটা লিটারালি, লিটারালি মানে হচ্ছে অক্ষরে অক্ষরে, হ্যাঁ শত শত, অক্ষরে অক্ষরে শত শত, হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাত্রেই শত শত ফুল কি উঠেছে, ফুটে উঠেছে। দ্য গ্রিন বাসেস, সবুজ যে ঝোপগুলো, অর্থাৎ গার্ডেনটাকে এমনভাবেই সাজানো হচ্ছে যে সবুজ যে ঝোপগুলো সেগুলো কি হয়ে গেছে না, বাওয়েড ডাউন, ঝুঁকে পড়েছে। বাওয়েড ডাউন মানে হচ্ছে ঝুঁকে পড়া বা মাথা নত করা। কি করেছে, অ্যাজ দো, যেমন দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্থ অ্যাঞ্জেলস। আর্থ অ্যাঞ্জেলস বলতে পরীদেরকে বলা হয়েছে। আর্চ অ্যাঞ্জেলস মানে পরী, অর্থাৎ রাত্রিবেলা যেন পরীরা এসেছিল এবং সেই পরীদেরকে দেখে গ্রিন বাসেস, যে সবুজ ঝোপগুলো, বাসেস মানে ঝোপ, সেই ঝোপগুলো কি হয়ে গেছে না, মাথা নত করে নিয়েছে। আর কি হয়েছে, শত শত গোলাপ ফুল যেন ফুটে উঠেছে। তারপর চলো, এই প্যারা শেষ। এই প্যারা পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইন আমি মানে বুঝিয়েছি। তো এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা রিপ্লাই করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো। চলো, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কুই। তো দেখো এখানে একটা নতুন শব্দ পেলে, মারকুই। এই মারকুই মানে হচ্ছে তাঁবু। কি বললাম, মারকুই মানে তাঁবু। বলছে ব্রেকফাস্ট তখনও শেষ হয়নি বা খাওয়া হয়নি, তার আগেই বিফোর দ্য মেন কেম, মানুষজন চলে এসেছে, টু পুট আপ দ্য মারকুই, এই তাঁবু করতে, অর্থাৎ তাঁবু করার জন্য কিছু লোক চলে এসেছে। তখনও পর্যন্ত এদের বড় বাড়ির ব্রেকফাস্ট হয়নি। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মারকুই পুট মাদার, এই প্রথম যে কথাটা বলল, কে বলছে এই কথাটা, লরা বলছে। লরা বলছে যে এই যে দেখতে পেয়েছে যে মারকুই করার জন্য লোকজন চলে এসেছে, তো তার জন্য লরা তার মাকে জিজ্ঞাসা করছে, কি বলছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু দ্য মারকুই পুট, অর্থাৎ এই যে মারকুই, এই মারকুইটাকে কোথায় রাখতে চাও, মানে কোথায় করবে। মারকুই মানে কি, এই ধরনের তাঁবু,
তাঁবু, তো এই পার্টির জন্য তাঁবু করা হবে, সেই জন্য তাঁবুর লোকজন এসেছে, তাই তার মাকে জিজ্ঞাসা করছে যে কোথায় করা হবে। চলো, মাই ডিয়ার চাইল্ড, তো তার মাকে রিপ্লাই করছে যে আমার বাচ্চারা, ইট ইজ নো ইউজ আস্কিং মি, এটার কোনো দরকার নেই আমাকে জিজ্ঞাসা করার। আই অ্যাম ডিটারমাইন্ড, আমি ভেবে নিয়েছি, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ডিটারমাইন্ড মানে ভেবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা ভেবে নেওয়া। তো আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং, সব কিছু ছেড়ে দেবো, টু ইউ চিলড্রেন দিস ইয়ার, এই বছর সব কিছু তোমাদেরকে ছেড়ে দেবো। তো গার্ডেন পার্টি স্বাভাবিকই, একটা বড় লোকের বাড়িতে গার্ডেন পার্টি প্রতি বছর বছর হয়, তো সেই জন্যই বলছে যে কি এতদিন পর্যন্ত আমি করেছি, এই বছর ভেবে নিয়েছি যে তোমাদেরকে ছেড়ে দেবো। ফরগেট আই অ্যাম ইউর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, অনার্ড গেস্ট মানে হচ্ছে সম্মানীয় অতিথি, অর্থাৎ আমাকে এমনভাবে তোমরা ট্রিট করবে যেন আমি তোমাদের বাড়িতে আজকে অতিথি। তো চলো, বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন। তারপরে আসছে এবার কি বলছে, এবার তাহলে ওর মা পারবে না বলে দিয়েছে, তাহলে অন্যজনের কাছে যাবে। তো দেখো এবার যাচ্ছে, বলছে মেঘের কাছে যাচ্ছে। মেঘ কুড নট পসিবলি গো, মেঘ যেতে পারবে না। অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, সে মেনেদেরকে পরিচালনা করতে পারবে না। ওই যে তাঁবুখোলা লোকগুলো এসেছে তাদেরকে তো দেখাতে হবে বা পরিচালনা করতে হবে, তো মেঘের কথা বলছে যে সে পারবে না এবং যেতেও পারবে না। কেন না, সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট করার আগে কি করেছে, তার চুলগুলোকে ধুয়েছে। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টারবান, এবং সে কি করেছে, একটা তার কফি খেতে বসেছে এ গ্রিন টারবান। এই গ্রিন টারবান মানে হচ্ছে, টারবান কথার অর্থ হলো টুকরো কাপড় বা তোয়ালে। তো দেখবে মেয়েরা যখন চুলগুলোকে ভিজে থাকে অর্থাৎ চান করার পর, তখন কি করে, মাথায় একটা কাপড় দিয়ে পিছনের চুলগুলোকে বেঁধে রাখে যাতে এই জলটা এই কাপড়ের মধ্যে চলে যায়। তো সেরকমই এ কী করেছে, মাথাটা ধুয়েছে এবং কফি নিয়ে বসেছে, আর তার মাথায় কি আছে, একটা গ্রিন টারবান, সবুজ কালারের একটা তোয়ালে ঢাকা দিয়ে রেখেছে। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক, বলছে একটা কালো দাগ তার গালের দুদিকে স্টাম্পের মতো আটকে আছে। এইখানে বোঝাতে চাইছে যে তার চুলগুলো, কোকড়ানো যে চুলগুলো, এই কাল চুলগুলো কি হয়েছে না, চিকেতে দেখো চান করেছে, চুলটা ভিজে, তো সেই চুলগুলো কি হয়েছে, গালেতে বসে আছে। তারপর বলছে জোস, এবার মেঘের কথা হয়ে গেল যে সে যেতে পারবে না, সে সুপারভাইজও করতে পারবে না। কেন না, সে এইমাত্র ব্রেকফাস্টের আগে মাথা ধুয়েছে, মাথায় একটা সবুজ তোয়ালে বেঁধে সে বসে কফি খেতে বসেছে। তারপর আসছে জোসের কথা, জোস দ্য বাটারফ্লাই। জোসকে এখানে তুলনা করা হলো কিসের সাথে, বাটারফ্লাই। কেন বলা হচ্ছে না, তার পরের লাইনটা পড়লেই বুঝতে পারবে। দেখো বলেছে অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট। কেননা সে সবসময় আসে কেমনভাবে না, একটা সিল্ক পেটিকোট, সিল্কের কাপড়ের একটা পেটিকোট, পেটিকোট বলতে খোলামেলা কাপড়, খোলামেলা জামা এক ধরনের, তাকে বলা হয় পেটিকোট। তো সেই যখন সিল্কের পেটিকোট পরে থাকে এবং সে সবসময় একটা কি পরে থাকে, কিমোনো জ্যাকেট। এই কিমোনো জ্যাকেটটা কি, এই কিমোনো জ্যাকেটটা জাপানের একটা পোশাক। এই কিমোনো জ্যাকেটটা জাপানের একটি পোশাক, জাপানে এই ধরনের পোশাক পরা হয়। এটাও এক ধরনের খোলামেলা জ্যাকেট যেটাকে পিছন থেকে দড়ি দিয়ে বাঁধা হয়। তো চলো, তার জন্য বলছে যে এ সবসময় এই খোলামেলা কিমোনো জ্যাকেট পরে থাকে, তাই একে বাটারফ্লাই হিসেবেই ডাকা হয়। তারপরে ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। তখন এবার কথাটা এলো কি, যে তোমাকেই যেতে হবে লরা, কারণ তুমি একজন শিল্পী মানুষ। আর্টিস্টিক মানে হচ্ছে শিল্পী মনের, মানে যারা ভালো সাজাতে পারে, ভালো কিছু করতে পারে, যাদের চিন্তা ভাবনা সবসময় আর্টিস্টিক, রিয়েলিস্টিক নয়। অ্যাওয়ে লরা ফ্লিউ, বলার সাথে সাথেই দেখো লরা কি করেছে, দৌড়েছে। ফ্লিউ বলতে এখানে উড়ে যাওয়া নয়, এখানে বাইরে চলে যাওয়া। বলার সাথে সাথেই অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা তাড়াতাড়ি বাইরের দিকে গেছে। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তখনও পর্যন্ত সে হাতে কিন্তু তার যে সেই ব্রেকফাস্টের জন্য বাটার এবং যে ব্রেডটা নিয়েছিল অর্থাৎ রুটিটা নিয়েছিল, সেই দুটোকে নিয়েই সে কী করেছে,
ছুটেছে। ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। বলছে এটা ছিল সুমধুর, মানে খেতে খুব সুস্বাদু, তো যদি বাইরে যেয়ে খাওয়া হয়, অর্থাৎ এমনিই তো বাটার আর ব্রেড খেতে সুস্বাদু, তার সাথে বলছে যদি বাইরে গিয়ে খাওয়ার সুযোগ পায়, অর্থাৎ এখানে বড় লোকের মেয়ে, তাদেরকে কি করা হয়, বাইরে যেতে দেওয়া হয় না, ভিতরে আটকে রাখা হয়, তো সে একটা এক্সকিউজ পেয়ে গেছে এই খাবারটাকে বাইরে গিয়ে খাওয়ার, তাই জন্য সে এই ধরনের এক্সকিউজ কার না ভালো লাগে। তো চলো তারপর বলছে তার জন্য সে ইটিং আউট অফ ডোরস, বাইরে খেতে গেছে। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি এর পাশাপাশিও সে কেন দ্রুত চলে গেছে, বলছে একটা নম্বর কথা কি না, এই বাটার আর ব্রেডকে বাইরে যে খাওয়ার মজাটাই আলাদা, আলাদা রকম একটা স্বাদ আসবে। আর কি, অ্যান্ড বিসাইড, তার পাশাপাশি সি লাভ হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, সে এইসব থিংস অ্যারেঞ্জ করতে, অর্থাৎ এইসব পার্টি ফার্টি করতে বা এই সমস্ত জিনিস সাজাতে গোছাতে খুব ভালোবাসে। আর কি, সি অলওয়েজ ফেল্ট, সে সবসময় মনে মনে করে যে সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, অর্থাৎ অন্য কারোর থেকে সে সব বেশ সাজাতে বেশি ভালো পারে, অর্থাৎ তার মতো সাজাতে আর কেউ ভালো পারে না। 4 men in their shirt sleeves stood grouped together on the garden path. তো 4 জন ম্যান তাদের হাতের কি স্লিভসগুলো গোটানো এবং সেগুলো কি করেছে, গ্রুপ টুগেদার, তারা একসাথে আসছে অন দ্য গার্ডেন প্যাথ, বাগানের রাস্তা দিয়ে। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, তাহলে ক্যানভাস এক ধরনের পেপার, ওই কে বলা হয় ত্রিপল, তো এই ত্রিপল তারা কি করবে, তাঁবু করবে, তাঁবুতে ত্রিপল লাগবে, তো এই ধরনের ত্রিপলকে তারা কি করেছে, একটা গোল করে গুটিয়েছে এবং সেটাকে হাতে করে ধরে নিয়ে আসছে, রোল করেছে, রোল করে নিয়ে আসছে। অ্যান্ড দে হ্যাড এ বিগ টুল ব্যাগ স্লাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের পিছনে একটা ওই সব তাঁবু করার জন্য যে যন্ত্রপাতি লাগবে তার একটা ভারী লম্বা ব্যাগ পিছনে ঝুলছে প্রত্যেকের। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে। লরা উইশড নাও দ্যাট সি হ্যাড নট গট দ্য ব্রেড অ্যান্ড বাটার, লরার তখন মনে মনে ইচ্ছা হলো যে সে ওদের কাছে এই ব্রেড অ্যান্ড বাটার নিয়ে যাওয়াটা ভালো হবে না। বাট দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট, কিন্তু সেখানে কোনো জায়গা ছিল না যে এগুলোকে রেখে দেবে, অর্থাৎ তার হাতে তো সেই ব্রেড আর বাটারটা ছিল, তো সে চাইছে যে তার মনে মনে ইচ্ছা হচ্ছে যে এদের সামনে আমি যখন কথা বলবো আমার হাতে এইগুলো না থাকুক, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না, কারণ সেখানে কোনো রাখার জায়গা সে পেল না। অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সেগুলোকে ছুঁড়েও ফেলতে পারে না, কারণ খাওয়া দাওয়া করতে হবে তাকে। সি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক সেভারি অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট স্লাইটেড অ্যাজ সি কেম আপ টু দেম, সে কিছুটা লজ্জিত হলো এবং এটাকে লোকানোর চেষ্টা করে কিছুটা বেশ হাবভাব দেখিয়ে তাদের সামনে আসলো। সে বলছে দেখো কিছুটা লজ্জিত ভাব আছে, হাতে রুটি মুটি নিয়ে চলে আসছে, তো একটু লজ্জা ভাব নিয়ে তবু নিজেকে কিছুটা সংযত করে লিটল বিট গিয়ে সামনে গেল, গিয়েই বলছে গুড মর্নিং সি সেড, সে বলল কপিং হার মাদার্স ভয়েস, এই কথাটা লক্ষ্য করো, কপিং হিয়ার মাদার্স ভয়েস, অর্থাৎ তার মায়ের ভয়েসকে কপি করার চেষ্টা করলো, অর্থাৎ সে গেছে, সে তার মা করায় সব সময়, তো সেও চাইছে মায়ের মতো একটা হাবভাব দেখিয়ে বলবো, তো সেরকম করে বলার চেষ্টা করলো গুড মর্নিং। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট সি ওয়াজ অ্যাসেমড, কিন্তু তার যে মুখের কথাটা সেটা কি হলো, মায়ের মতো বলতে গিয়ে ভয়ে পড়ে এতই আস্তে হয়ে গেল যে সে লজ্জা পেয়ে গেল। তারপর অ্যান্ড স্টেমার্ড লাইক এ লিটিল গার্ড, এবং একটা বাচ্চা মেয়ের মতো সে তখন কি করলো, তোতলাতে শুরু করলো, দিয়ে বলছে দেখো, হঠাৎ কি সে মায়ের মতো বলতে গেছিলো গুড মর্নিং আপনারা এসে গেছেন, এরকমভাবে বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে বলতে গিয়েই প্রথমবার হঠাৎ করে বলতে গিয়ে কি হয়ে গেছে, ভয়ে পড়ে কথাটা এতই আস্তে হয়ে গেছে যে সে লজ্জায় পড়ে গেছে, তাই বলছে স্টেমার, তারপরেই সে কি ছোট বাচ্চাদের মতো আওয়াজ করতে শুরু করেছে এবং তোতলাতে শুরু করেছে, কি বলতে শুরু করেছে, ও আর হ্যাভ ইউ কাম, হ্যাঁ হ্যাঁ তোমরা এসে গেছো, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কো, মা তাবু করতে এসেছো, তো এ কী করলো, তোতলে তোতলে কথা বলছে, আর পুরো কথাটা বলতে পারছে না। দ্যাটস রাইট মিস সেড দ্য টলেস্ট অফ দ্য ম্যান, সব থেকে লম্বা মানুষটা কি বললেন যে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা এই জন্যই এসেছি। এ ল্যাঙ্কি ফ্রেকেলড ফেলো, অর্থাৎ ল্যাঙ্কি বলতে যে ফ্রেকেলড মানে হচ্ছে কালো বা বাদামি ছাপ মুখে, অর্থাৎ ল্যাঙ্কি ফ্রিকেল ফেলো মানে কালো বা বাদামি ছাপ পড়েছে তার মুখে, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা এরকম ঘুরে ঘুরে কী হয়ে গেছে, তার মুখে কালো বাদামি ছাপ পড়েছে, অর্থাৎ দাগ আছে, সেরকম ধরনের একটা লম্বা মানুষ ওদের 4 জনের মধ্যে থেকে সে কি বললো যে দ্যাটস রাইট মিস, হ্যাঁ
অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং সে কী করলো, তার টুল ব্যাগটা নামালো। নক ব্যাক হিজ স্ট্র হ্যাট অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং তারপর কী করলো, সে একটা টুপি পরেছিল খড়ের, সেই টুপিটাকে কিছুটা ঘোরালো, নক ব্যাক করলো এবং স্মাইল ডাউন অ্যাট হার, এবং সেই লরার দিকে তাকিয়ে কিছুটা হেসে বললো দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ আমরা এই জন্যেই এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি দ্যাট লরা রিকভার্ড। তো লরা কী হয়ে গেছিলো, একটুখানি তোতলা হয়ে গিয়েছিল। তো তার হাসিটা এবং তার যে বন্ধুত্বপূর্ণ মনোভাবটা এতটাই ভালো করে সে দেখালো যে লরা সেখানে কি হয়ে গেল না, নিজেকে কিছুটা রিকভার্ড করে নিল, অর্থাৎ কিছুটা সাহস পেল। হোয়াট নাইস আইজ হি হ্যাড, স্মল বাট সাচ এ ডার্ক ব্লু, অ্যান্ড নাও সি লুক অ্যাট আদার্স, দে ওয়ার স্মাইলিং টু। কি সুন্দর একটা, এখানে লরা মনে মনে বলছে যে কি সুন্দর তার চোখগুলো ছোট ছোট, এবং ভিতরে যে মণিগুলো সেগুলো ডার্ক ব্লু অর্থাৎ নীল, এবং সি লুকড অ্যাট হার আদার্স, তখন সে কী করছে, একে অপরের দিকে তাকালো। সে এই যে শুধুমাত্র এই লম্বা ছেলেটার দিকে তাকিয়েছিল, এবার যে বাকি তিনজন আছে তাদের দিকেও তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও কি করলো, হাসলো। চিয়ার আপ লেগ উই ওন্ট বাইট, এবং তাদের দিকে হেসে যেন মনে করলো, তারাও যেন মনে মনে বলল দেয়ার স্মাইল সিম টু সে, তাদের হাসিটা বোঝাতে চাইলো, সিম টু সে অর্থাৎ বলতে চাইলো যে হ্যাঁ হ্যাঁ তোমরা আনন্দ করো, উই ওন্ট বাইট, আমরা কামড়াবো না। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কত সুন্দর এইসব কাজের মানুষগুলো। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আর কি সুন্দর এই সকাল। লরা তখন মনে মনে এগুলো বলছে এবং ভাবছে। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, তারপরে সে মনে পড়লো যে তাকে এখানে সকালের প্রশংসা করতে পাঠানো হয়নি, অর্থাৎ সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, সে সকালকে দেখতে আসেনি। সি মাস্ট বি বিজনেস লাইক, তাকে কার মতো হতে হবে, বিজনেসের মতো, অর্থাৎ তার যে গার্ডেন পার্টি, সেখানে যে গার্ডেন পার্টি হবে তার ব্যবস্থা করতে হবে। দ্য মার্কুই, তাবু। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু, তারপরে সেই রকম ভেবেই এবার ওদেরকে বলতে শুরু করেছে। ওয়েল ঠিক আছে, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, ওই যে লিলি লন, যে লিলি গাছের যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, যে ঘাসগুলো যে আছে ওইখানটায় করলে কেমন হয়, হোয়াট দ্যাট ডু, ওইখানটা কেমন হবে। অ্যান্ড সি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, এবং সে লিলি লনের দিকে একটা হাত বাড়িয়ে দেখালো, যেই হাতে তার বাটার আর রুটিটা ছিল সেই হাতটা নয়, অন্য হাতটা বাড়িয়ে দেখাচ্ছে। দে টার্ন, তারা প্রত্যেকেই ঘুরলো, তাকালো। দে স্টেয়ার্স ইন দ্য ডিরেকশন, তারা প্রত্যেকেই সেই জায়গাটাকে লক্ষ্য করলো। এ লিটিল ফ্যাট চ্যাপ থাস্ট আউট হিজ আন্ডার লিপ অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, প্রত্যেকের কী হলো না, তাদের নিচের মুখগুলো, একজনের মুখে কী আসলো, নিচের যে ঠোঁটটা আছে লিটিল ল্যাটটা কিছুটা বাইরে বেরিয়ে আসলো। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, এবং যে লম্বা মানুষটা ছিল সে কিছুটা ভুরু কোঁচকালো। ফ্রাউন্ড মানে হচ্ছে ভুরু কোঁচকানো, অর্থাৎ কিছুটা অসম্মতি জানালো, ভুরু কোঁচকানো। আই ডোন্ট ফেন্স ইট সেড হি, এবং সে বলল যে আমি মনে করি না এটা সুন্দর হবে। নট কনসপিসিয়াস এনাফ, ঠিকঠাক জায়গা নয়। ইউ সি, আপনি দেখুন, উইথ এ থিং লাইক এ মার্কুই, একটা তাঁবুর মতো জিনিস। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, এবং সে লরার দিকে ঘুরলো এবং দিয়ে বলল ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, এবং এটা আপনাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা আপনাকে কি করবে, একটা ব্যাং স্ল্যাপ দিবে, অর্থাৎ আপনার চোখকে একটা থাপ্পড় দেবে। অর্থাৎ চোখকে থাপ্পড় দেওয়া বলতে এখানে ব্যাং স্ল্যাপ বলতে একটু নিচু ভাষা ইউজ করা হয়েছে, অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে চোখে একদম চকচক করবে, ঝকঝক করবে, সেই ভাষাটাই এরা তো ওয়ার্কম্যান, ওরা একটু নিচু ভাষায় বললো যে ব্যাং স্ল্যাপ, অর্থাৎ চোখে তাড়া দেবে, চোখকে একটা ঝাপটা দেবে। তো এই ধরনের কথা বলছে, তখন ব্যাং স্ল্যাপ হিসেবে এই কথা বোঝাতে চাইলো। ইন দ্য আই ইফ ইউ ফলো মি, যদি আপনি আমাকে স্মরণ করেন, অর্থাৎ এ বলতে চাইলো যে আরে ওইখানটা ভালো হবে না, ওইখানটা ফ্যান্সি নয়, এখানে আসো, আমি একটা জায়গা দেখাচ্ছি, এমন একটা জায়গায় তাঁবুটাকে রাখতে হবে যেটা কি করবে, আপনার চোখকে একটা ঝাপড় দেবে। স্ল্যাপ মানে চাপড় দেয়া, আপনার চোখকে একটা চাপড় দেবে। Laura upbringing made her wonder for a moment whether it is quite respectful of a workman to talk to her of bang slap in the eye. লরা কিছুটা হলো ইতস্তত বোধ করলো, আপব্রিঙ্গিং হলো, কেন না এটা এমন একটা মুহূর্ত ছিল যেখানে সে কী করেছে, ওয়ার্কম্যানটা কী করেছে, একটা খারাপ ভাষায় বলেছে যে এটা আপনার চোখকে একটা চাপড় দেবে, অর্থাৎ এটা একটা খারাপ ভাষা। তো এই ক্ষেত্রে রেসপেক্টফুল নয়, একটা ওয়ার্কম্যানের কি, একটা বড় বাড়িতে কাজ করে এসেছে এই ম্যাডামকে কী করা দরকার ছিল,
রেসপেক্ট দেওয়ার দরকার ছিল, এবং তার কিছুটা হলেও মনে হলো যেন লরার যে এই কথাটা আমাকে রেসপেক্ট দেয়নি, আর তাও লরা কি করছে, বাট সি ডিড কোয়াইট ফলো হিম, চুপচাপ তাকে ফলো করতেই থাকলো। ওর যে ব্যাং অফ স্ল্যাপ কথাটা এখানে লরার কি হলো, খারাপ লাগলো, কিন্তু সে তারপরেও তাকে ফলো করতে থাকলো। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট সি সাজেস্টেড, তখন লরা আবার সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে, যে দেখো তো এই টেনিস কোর্টের কর্নারে করা যায় নাকি, বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার। কিন্তু তারপরেই বলে দিচ্ছে দেখো তো এই টেনিস কোর্টে একটা টেনিস কোর্ট আছে, দেখে বলছে এই টেনিস কোর্টের কর্নারে করা যায়নি কি, কিন্তু এই টেনিস কোর্টে আমাদের একটা ব্যান্ড পার্টি আসবে, সেটার জন্য কিছুটা একটা কর্নার ফাঁকা দিতে হবে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান। তখন অন্য আরেকজন ওয়ার্কম্যান বলছে, ও ম্যাডাম আপনাদের আবার ব্যান্ড পার্টিও আসবে? ব্যান্ড পার্টি বলতে কি বোঝো, যে নাচ গান করার জন্য এক ধরনের যে শিল্পীরা আসে সেটাকে বলছে ব্যান্ড পার্টি। তো বলছে, ও ম্যাডাম আপনাদের আবার ব্যান্ড পার্টি আসবে নাকি, সেড অ্যানাদার ওয়ার্কম্যান, অন্য একজন ওয়ার্কম্যান বললো। হি ওয়াজ পেল, সে কিছুটা ফ্যাকাসে হয়ে গেল। হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাট হিজ ডার্ক আইজ স্ক্যান দ্য টেনিস কোর্ট, সে কিছুটা ফ্যাকাসে হয়ে কোন দিকে তাকাচ্ছে, ওই টেনিস কোর্টের দিকে একটা ফ্যাকাসে ভাবে তাকালো, অর্থাৎ ভালো করে জায়গাটাকে দেখার চেষ্টা করলো। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কিছু একটা ভাবছিল, হয়তো সে কি করলো, একটু ফ্যাকাসে হয়ে, একটু অলসপাড়া হয়ে, একটু সরল মনে ওই জায়গাটার দিকে তাকালো এবং দিয়ে বললো যে আপনাদের আবার ব্যান্ড পার্টিও আসবে, দিয়ে ওই টেনিস কোর্টের কোণে কিছু যেন একটা নিয়ে সে চিন্তা করছিল। অনলি এ ভেরি স্মল ব্যান্ড, তখনই লরা বলছে যে আরে ছোটোখাটো একটা স্মল ব্যান্ড আসবে, সেড লরা জেন্টলি। Perhaps he would not mind so much if the band was quite small, but the tall fellow interrupted. যখন এই বলা হলো যে ছোটোখাটো একটা পার্টি আসবে, তখন সে আর কিছু নিজেকে মনে মনে কিছু ভাবলো না, সে চুপ হয়ে গেল, কিন্তু টল ফেলো অর্থাৎ লম্বা যে মানুষটা ছিল সে একটু ইন্টারেপ্টেড হলো, অর্থাৎ একটু ইতস্তত বোধ আবার করলো যে এখানটায় যেহেতু পার্টি হবে, একটা ছোটো পার্টি যাই হোক, একটা ব্যান্ড তো আসবে, তো এখানটায় করা ঠিক হবে না। লুক হেয়ার মিস, দ্যাটস দ্য প্লেস এগেনস্ট দোজ ট্রিজ ওভার দেয়ার, দ্যাট উইল ডু ফাইন। সে তখন এবার ওই লম্বা লোকটি একটা জায়গা দেখিয়ে বললো, দেখো ম্যাডাম এই যে জায়গাটা, এই জায়গাটাই করো, এগেনস্ট দোজ ট্রিজ, এই গাছগুলোর উপরে, ওভার দেয়ার, এদের উপরে করে দেওয়া হোক, দে উইল ডু ফাইন, এইখানটা দেখতে খুব ভালো লাগবে। এগেনস্ট দ্য কারাকাস, কারাকাসের উপরে, কারাকাস হলো এক ধরনের গাছ, কারাকাস হলো এক ধরনের গাছ, তো এই কারাকাস গাছগুলোর উপরে, দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, তাহলে তো কারাকা ট্রিগুলো কী হবে, ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট। They were like trees you imagined growing on a desert island, proud, solitary, lifting their leaves and fruits to the sun in a kind of silent splendor. Must they be hidden by a marquee? তখন বলছে যে এগেনস্ট দ্য কারাকাস, এই কারাকাসগুলোর ওপরে, দেন দ্য কারাকাটি উইথ বি হিডেন, তাহলে কারাকাটি তো ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, এবং এগুলো দেখতে অনেক সুন্দর। দে আর ব্রড, তাদের যে বড় বড় গ্লিমিং লিভস, চকচকে পাতা, অ্যান্ড দে আর ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং তার উপরে যে একটা লম্বা ধরনের হলুদ ফল আছে, এই হলুদ ফলটাও যে ঝকঝকে। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিন গ্রোয়িং অন এ ডেজার্ট আইসল্যান্ড, এই ধরনের গাছ আমরা ইমাজিন করতে পারি কোথায়, ডিজার্ট আইসল্যান্ডে, মরুভূমিতে। অ্যান্ড প্রাউড, গর্ব করা দরকার, সলিটারি, একা একাই দাঁড়িয়ে থাকে, লিফটিং দেয়ার লিভস, তাদের পাতাগুলো মেলে, অ্যান্ড ফ্রুটস, এবং তাদের ফলগুলোকে, দ্য সান ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, এবং সূর্য এখানে এক ধরনের কী দিচ্ছে, চুপি চুপি নীরবে একটা চকচকে ঝকমকে স্প্লেন্ডার দিচ্ছে, ঝকমকে দিচ্ছে, স্প্লেন্ডার মানে হচ্ছে ঝকমক করা, ঝকমক করছে। মাস্ট দেবি হিডেন বাই এ মার্কুই, এগুলো কি কি মার্কুই দিয়ে হিডেন করে দেওয়া উচিত হবে। আজকের মতো এখানেই শেষ করছি, এটা আমাদের এই ভিডিওর প্রথম পার্ট, তো পরবর্তী পার্ট আসতে চলেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখো, যাতে পরের পার্ট এলেই সবার আগে নোটিফিকেশানটা তোমার ফোনে চলে যায়। তো যেহেতু গল্পটা অনেকটা বড়, তাই পার্ট পার্ট হিসেবেই পড়াবো। আজকে প্রথম পার্ট যেহেতু ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আর বাড়াচ্ছি না। সেকেন্ড পার্ট থেকে আমরা টেক্সটটাকে একটু বেশি করে পড়ে নেব এবং থার্ড পার্টে গিয়ে টেক্সটটাকে পুরো কভার করব। আজকের মতো এখানেই শেষ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।